সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এক্সাম দিয়েছো। কোশ্চেন অত টাফ ছিল না। আশা করি সবাই 80 থেকে 90% পেয়ে যাবে, কারণ কোশ্চেন অনেক ইজি ছিল। আমার ভিডিও থেকেও অনেক অর্গানিকের কোশ্চেন এসছিল, শর্ট ভিডিও থেকেও 3-4টে প্রশ্ন এসছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বেসিক্যালি ফিজিক্যাল কেমিস্ট্রিতে আসা নিউমেরিক্যালসের সলিউশন প্রোভাইড করে দেবো। তোমরা একটু অ্যান্সারগুলো চেক করে নিও। আর তোমাদের অর্গানিকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এই আইডেন্টিফিকেশনের প্রশ্ন এসেছিল ওগুলো ডিসকাস করে দেবো। আজকের ক্লাসটা যদি দেখে নাও তোমরা বুঝতে পেরে যাবে যে কত মার্কস তোমরা পাবে, বুঝলে? তো চলো ক্লাসটা চালু করা যাক। প্রথমেই আমি ফিজিক্যাল কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করব, তারপর অর্গানিক পড়াবো। চলো স্টুডেন্টস, তাহলে ক্লাসটা চালু করা যাক। প্রথমেই আমরা ডিসকাস করব ফিজিক্যাল কেমিস্ট্রিতে আসা প্রত্যেকটা নিউমেরিক্যালস এর ব্যাপারে, মানে নিউমেরিক্যালস এর ব্যাপারে ডিটেল আলোচনা হবে, ডিটেল সলিউশন বলবো। খালি অ্যানসার গুলো তোমরা একবার চেক করে নিও। পরীক্ষার খাতায় কি তোমাদের এই অ্যানসার গুলোই এসছে, একবার খালি দেখে নিও, তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা, বুঝলে? তো চলো ফার্স্টে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, নিউমেরিক্যালস টাইপ এসেছিল, ওটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4A2। বলেছে কি একটা ইউনিট সেল আছে, আর ইউনিট সেল কনসিস্ট অফ আ কিউব। এবার কিউব একটা তার মানে আঁকো, একটা কিউব আঁকছি স্যার, এই যে কিউব আঁকছি, এই যে কিউবটা এঁকে নিলাম। এবার দেখো কি বলেছে, বলেছে এক্স অ্যাটম গুলো কোথায় আছে, কর্নারসে আছে। এখানে কটা কর্নার? 8টা, তার মানে 8টা থাকবে। 8টা কর্নার মানে 8টা থাকবে। দেখো 8টা হয়ে গেল। এক্সটাকে আমি কালো দিয়ে ডিনোট করছি। এবার কি বলেছে, ওয়াই অ্যাটমস আর প্রেজেন্ট এট দ্য ফেস সেন্টার, মানে ওয়াই অ্যাটমস গুলো কোথায় আছে, ফেস সেন্টার আছে। কটা ফেস আছে? 6টা আছে। তার মানে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, আর এই সামনেরটাকে দেখানোর জন্য আমি এইটা দেখাচ্ছি। 3তে বোঝানো একটু ডিফিকাল্ট, সামনেরটাকে আমি দেখাচ্ছি, বুঝলে? এবারে দেখো আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিয়েছে, ওটা হচ্ছে যে এক্স অ্যাটম মিসিং আছে দুটো। ইফ টু এক্স অ্যাটমস আর মিসিং ফ্রম টু কর্নার্স অফ ইউনিট সেল, ধরো দুটো মিস হয়ে গেল, তার মানে কটা আছে এখন? 6টা। ক্লিয়ার? এবারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা জানতেই হবে তোমাদের, যে কন্ট্রিবিউশন অফ ওয়ান ফেস সেন্টার অ্যাটম পার ইউনিট সেল কত হয়ে যায়? হাফ হয়ে যায়। আর কন্ট্রিবিউশন অফ ওয়ান কর্নার অ্যাটম পার ইউনিট সেল কত হয়ে যায়? 1/8 হয়ে যায়। ক্লিয়ার? এবার এক্স কোথায় আছে? এক্স তো স্যার কর্নারে আছে। এবারে দেখো এক্স এর কন্ট্রিবিউশন মানে কার কন্ট্রিবিউশন? কর্নারের। কর্নারের কন্ট্রিবিউশন কত হয়? 1/8। তো 1/8 ইনটু 6 হলো। 6 কেন হলো? কারণ স্যার দুটো মিসিং হয়েছিল, টোটাল তো 8টা ছিল, 8টা কর্নারে 8টা ছিল, কিন্তু দুটো মিস হয়েছে, তাই জন্য 6 ইনটু 1/8 হলো, তার মানে 3/4। আর ওয়াই এর জিনিসটা যদি ভালোভাবে বোঝো, এখানে ফেস সেন্টার ইউনিট সেলের কন্ট্রিবিউশন অফ ফেস সেন্টার অ্যাটম পার ইউনিট সেল কত হয়ে যায়? হাফ হয়ে যায়। এখানে কটা আছে? 6টা আছে, 6টা ফেস আছে, তাই জন্য 6 ইনটু 1/2 হয়ে গেল, যেটা তোমার ওয়াই কে ইন্ডিকেট করছে। আলটিমেটলি ক্যালকুলেট করার পর আমরা 3 পেলাম। তার মানে এক্স কি হয়ে যাবে? এক্স 3/4 আর ওয়াই 3, এটা হয়ে যাবে। এটা যে পারবে লিখে আসবে, বা সিম্পলিফিকেশনের ফলে ব্যাপারটা আরো সিম্পলিফাই করার জন্য তুমি কিন্তু 4/3 এর সাথে মাল্টিপ্লাই করতে পারো। যদি 4/3 এর সাথে মাল্টিপ্লাই করো, তার মানে x 3/4 ইনটু 4/3, এই 4 4 কেটে যাবে, 3 3 কেটে যাবে, তার মানে x হয়ে যাবে। আর y এর সাথে মানে y 3 এর সাথে 4/3 যদি ক্যালকুলেট করো, এই 3 কেটে যাবে, মানে x/4। এটাই তোমার অ্যাকচুয়াল অ্যানসার হবে। ক্লিয়ার? তো ফার্স্ট অ্যানসারটা হয়ে যাবে x/4। এটাকে নোট ডাউন করতে পারো। চলো স্টুডেন্টস, এবারে আরেকটা অঙ্ক নিয়ে ডিসকাস করব। অর পার্টে ছিল একটা প্রশ্ন, কোশ্চেন 4A2 তেই অর পার্টে কি ছিল, বলেছে একটা মেটাল আছে যার অ্যাটমিক মাস দিয়েছে 50 গ্রাম, মোল ইনভার্স, বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার আছে, মানে z এর ভ্যালু 2 হয়ে যাবে, অলরেডি বুঝে গেলাম। বলেছে কি ডেনসিটিও বলে দিয়েছে, ডেনসিটি অফ মেটাল এত দিয়ে দিয়েছে। বলেছে কি ভলিউম বার করতে দিয়েছে। ভলিউম মানে জানো তো a কিউব, মানে a কিউবটা বার করে নিলেই তুমি ভলিউমটা পেয়ে যাবে। এবারে তোমাকে গিভেন কি আছে, মাস দেওয়া, z এর ভ্যালু 2 ধরে নিতে হবে, কারণ বিসিসি ক্রিস্টালের ক্ষেত্রে z এর ভ্যালু 2 হয়।
ডেনসিটিও তোমার দিয়ে দিয়েছে এই যে। আর এন এর ভ্যালু এটা সবাই জানা উচিত, তো অ্যাভোগাড্রোস নাম্বারের ভ্যালু এইটা হবে। এবারে এই ফর্মুলাটা রিলেটেড তো প্রত্যেক বছরই প্রশ্ন আসে, এটা তো নতুন কিছু না। এখানে কি বার করতে দিয়েছে, এ কিউবটা বার করতে দিয়েছে। তো ডেনসিটি ইকুয়ালস টু জেড ইনটু এম ডিভাইডেড বাই এ কিউব ইনটু এন এ, তার মানে এ কিউবটা সাবজেক্ট হয়ে যাবে, কারণ আমরা ভলিউম বার করছি, কারণ ভলিউম ইকুয়ালস টু এ কিউব আমরা জানি। এবার জেড ইনটু এম ডিভাইডেড বাই ডেনসিটি ইনটু এন এ। এবার ভ্যালুগুলো পুট করবে, রেসপেক্টিভ ভ্যালু পুট করার পরে এই তোমার অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সারটা আসবে 2.79 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 সেন্টিমিটার কিউব। ইউনিট কিন্তু লিখতেই হবে, ইউনিট ভুল করলে হাফ নম্বর কাটবেই, বুঝলে? তো এটাকে নোট ডাউন করে নাও, একদম ইজি প্রশ্ন ছিল, জাস্ট তোমার ফর্মুলাটা ঠিকঠাক জানতে হবে আর ওর রেসপেক্টিভ ভ্যালু পুট করলেই চলে আসবে, এতে কোনো মানে টাফ কিছু ছিল না। এবারে আমরা ডিসকাস করব কোশ্চেন নাম্বার 4B2 নিয়ে। এই প্রশ্নটাকে একটুখানি ভালোভাবে দেখো। 36 গ্রাম অফ গ্লুকোজকে, মানে 36 গ্রাম অফ গ্লুকোজ মানে এখানে কিন্তু গ্লুকোজের ওয়েট দিয়ে দিয়েছে, ডিজলভ করানো হয়েছে পার লিটার অফ দ্য সলিউশন, তার ফলে একটা অসমোটিক প্রেসার এসছে দেখো 4.98 বার, এই টেম্পারেচার 300 কেলভিনে। ইফ দ্য অসমোটিক প্রেসার অফ দ্য সলিউশন ইজ 1.52 বার at the same temperature, বলেছে কনসেন্ট্রেশনটা কি হবে, বুঝলে? তো আমরা কি জানি, আমরা জানি যে অসমোটিক প্রেসার মানে হচ্ছে পাই ইকুয়ালস টু সিআরটি, এবার কনসেন্ট্রেশন মানে কি ওয়েট বাই মলিকুলার ওয়েট, এবার ডব্লিউ বাই এমবি হয়ে যাবে। এবার বি কেন, যেহেতু সলিউট, গ্লুকোজটা এখানে সলিউট ধরেছি তাই জন্য, বুঝলে? এবারে আর আর টি না সবসময় কনস্ট্যান্ট হবে এখানে, কারণ এখানে যে আরেকটা অসমোটিক প্রেসার দিয়েছে ওটা সেম টেম্পারেচার, মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট ভাবেই দিয়েছে, আর আরটা তো গ্যাস কনস্ট্যান্ট, ওটা তো কনস্ট্যান্টই ভ্যালু হবে রে বাবা, বাবু বুঝতে পারছো তো? এবারে সলিউশন 1 এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এই ফর্মুলাটাকে ফোকাস করো, পাই ইকুয়ালস টু সিআরটি, পাইটা অলরেডি দেওয়া, পাই মানে কি অসমোটিক প্রেসার এই যে 4.98 ইকুয়ালস টু ওয়েট বাই মলিকুলার ওয়েট, সি মানে কি ওয়েট বাই মলিকুলার ওয়েট, ওয়েট কত দেওয়া 36 গ্রাম, মলিকুলার ওয়েট কত হবে 180, গ্লুকোজের মলিকুলার মাস ক্যালকুলেট করো, যোগ করে বার করে দেখবে 180 আসবে, ইনটু আরটি হয়ে যাবে, তার মানে এইটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হয়ে যাবে, ওটা তোমার অসমোটিক প্রেসার 1.52 ইকুয়ালস টু ওয়েট বাই মলিকুলার ওয়েট, এখানে তো কিছু দেওয়া নেই তাই ডব্লিউবি বাই এমবি আরটি হয়ে যাবে। এবার কি করবে, ইকুয়েশন 2 কে ডিভাইড করবে 1 দিয়ে, তার মানে 1.52 ডিভাইডেড বাই 4.98 এই যে পেয়ে যাবে। এবার এইটা ডিভাইডেড বাই এইটা, তো আলটিমেটলি কাটাকুটি করার পর দেখবে যেহেতু 36 5 যা 180, তার ফলে এরকম একটা আসবে, কিরকম WB বাই MB ইকুয়ালস টু 1.52 ডিভাইডেড বাই 4.98 ইনটু 5 হয়ে যাবে। আলটিমেটলি ক্যালকুলেট করবে দেখবে এরকম একটা ভ্যালু আসছে। তো তোমরা এই ভ্যালুটাকে একটুখানি দেখে নাও, এটাই তোমাদের অ্যান্সার আসার কথা। আর ইউনিটটা মাস্ট, না হলে নাম্বার কাটবে। 0.0610 মোল লিটার ইনভার্স, এটা কিন্তু হবে, ঠিক আছে? যেহেতু ডব্লিউবি বাই এমবিটা হচ্ছে কনসেন্ট্রেশন, তাই জন্য আমি লিখতেই পারি। ক্লিয়ার? তো এটা তোমার মেন অ্যান্সার আসবে, এটাকে ভালোভাবে নোট ডাউন করে নাও। এবারে আমরা ডিসকাস করব কোশ্চেন নাম্বার 4C2 নিয়ে। বলেছে কি, রিপ্রেজেন্ট দ্য গ্যালভানিক সেল ইন হুইচ দ্য ফলোইং রিঅ্যাকশন টেকস প্লেস, Mg সলিড প্লাস 2Ag প্লাস, ওর কনসেন্ট্রেশন দেওয়া Mg2 প্লাসে যাচ্ছে আর 2Ag তে যাচ্ছে, Mg2 প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 0.130 মোলার। কি বলেছে যে এটা তোমার সেল রিপ্রেজেন্টেশনটাও দেখাতে হবে, তার সাথে সাথে ইএমএফটা বার করতে হবে। ইনর সেল অলরেডি গিভেন, দ্যাট ইজ 3.17 ভোল্ট। এবারে প্রথমে কি করবে, সেল রিঅ্যাকশনটা লিখবে, তারপরে নাস্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করলেই তোমরা ই সেলটা পেয়ে যাবে, ঠিক আছে? ইএমএফ অফ দ্য সেল। তো ই সেল ইকুয়ালস টু কি হয়ে যাবে, ই নট মাইনাস 0.0591/2, এখানে এনটা 2 হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে এনটা কেন 2 হবে এটা তোমরা কমেন্ট সেকশনে বলবে, তো তোমরা তো পরীক্ষা দিয়েছো, এন এর ভ্যালু 2 কেন হবে তোমরা কমেন্ট সেকশনে বলো। লগ অফ Mg2 প্লাস ডিভাইডেড বাই Ag প্লাস হোল 2, কেন হোল 2 হলো, কারণ এইদিকে একটা তোমার স্টয়চিওমেট্রিতে 2 ছিল তাই হোল 2 হয়ে গেল। এবারে দেখো
ই নট আমরা সেল জানি 3.17 পুট করে দিলাম, লগ অফ এবার এমজি 2+ এর কনসেন্ট্রেশন কত দেবা 0.130 পুট করলাম, এজি প্লাস এর কত দেবা 0.0001 মোলার হোল 2 হোল, দেখো হোল ব্র্যাকেটে আছে 2 লিখেছি কেন, কারণ এইখানে দেখো স্কোয়ার করেছিলাম তাই জন্য এটা হোল স্কোয়ার হয়ে গেছে, বুঝলে তো। তো আলটিমেটলি ক্যালকুলেট করলে তোমার ভ্যালুটা আসবে 2.96 ভোল্ট, তোমাদের এই ভ্যালুটাই আসার কথা এক্সামে, বুঝলে। আর সেল রিপ্রেজেন্টেশনটাকেও তোমায় লিখে আসতে হবে, এমজি থেকে কোথায় যাচ্ছে স্যার, এই এমজি থেকে এমজি 2+ এ যাচ্ছে, তো mg/mg2+। এবারে দেখো এজি থেকে এজি প্লাস না এজি প্লাস থেকে এজিতে গেল, স্যার এজি প্লাস থেকে এজিতে গেল, এই তো এজি প্লাস থেকে এজিতে গেছে, তার মানে এখানে দুটো ডাবল ড্যাশ কেন দিলাম, কারণ ফেস চেঞ্জকে ইন্ডিকেট করছে, তার মানে Ag2+ এর কনসেন্ট্রেশন কত হবে, এইটা পুট করলাম স্ল্যাশ এজি, এটাই তোমার সেল রিপ্রেজেন্টেশন হয়ে যাবে। ক্লিয়ার তো ব্যাপারটা, তার মানে তোমার এটার জন্য 1 মার্কস পাবে আর এটার জন্য 1 মার্কস পাবে। 12 এ মার্কস তোলা অত ইজি ব্যাপার না, অনেক খাটতে হয়, অনেক কিছু লিখতে হবে, তারপর দেখো 1 মার্কস পেলে, আবার এখানে সেল রিপ্রেজেন্টেশনের জন্য 1 মার্কস পেলে। এবারে আমরা ডিসকাস করব অর পার্টের কোশ্চেন 4C1। দেখো এখানটায় কি বলেছে, হাউ মাচ চার্জ ইজ রিকোয়ার্ড ফর দ্য রিডাকশন অফ 1 মোল অফ MnO4- টু Mn2+। এবারে এটা আশা করি তোমরা জানো যে MnO4- এর এই ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত +7, এবার +7 থেকে +2 তে যেতে হবে, তাই জন্য এই 5টা ইলেকট্রন লাগবে। ক্লিয়ার ব্যাপারটা, হ্যাঁ কি না ক্লিয়ার। তার মানে 5 মোল ইলেকট্রন লাগবে এই কমপ্লিট রিডাকশনটা করানোর জন্য। আচ্ছা 5 মোল ইলেকট্রন মানে কত 5 ফ্যারাডে, আর 1 ফ্যারাডে মানে কত 96500 কুলম্ব। এবারে কত চার্জ লাগবে, তার মানে এই কোয়ান্টিটি অফ চার্জ ইকুয়াল কত হবে 5 ইনটু ওই 96500 কুলম্ব, মানে তোমার ভ্যালুটা এরকম আসবে, দেখবে 482,500 কুলম্ব। কুলম্বটা লিখতে হবে কিন্তু, নালে মার্কস কাটবে, বুঝলে তো। এটাই ছিল, এটা খুব ইজি প্রশ্ন, 1 নম্বর ছিল, তাই ঠিক আছে 1 নম্বর ছিল। এবারে আমরা ডিসকাস করব কোশ্চেন 4C2 এর অরের পার্টের যেই অঙ্কটা এসেছিল, বলেছে কি হাউ মাচ কপার ইজ ডিপোজিটেড অন দ্য ক্যাথোড if a current of 3 ampere is passed through aqueous copper sulfate solution for 15 minutes, মানে টাইম দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি পাবো কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাস্ট কত হয়েছে পেয়ে যাব, কারণ কারেন্ট ইনটু টাইম ইন সেকেন্ডেই, তাহলে যদি গুণ করে দিই কারেন্ট ইনটু টাইম ইন সেকেন্ড, যদি ওই দুটোকে গুণ করে দিই তাহলেই আমরা কত ইলেকট্রিসিটি পাস করেছি, কত কোয়ান্টিটি পাস করেছি আমরা পেয়ে যাব। এবার দেখো কারেন্ট তোমার কত দেওয়া 3 অ্যাম্পিয়ার পুট করলে, টাইম ইন সেকেন্ড এবার কত মিনিট দেওয়া 15 মিনিট, এবার সেকেন্ডে করছো তাই জন্য ইনটু 60 করতে হলো, তারপরে এত কুলম্ব পেলাম। এবারে দেখো আমাদের মেইনলি কি হচ্ছে, রিঅ্যাকশনটা কি হচ্ছে স্যার, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে তো রিডাকশন হয় না, হ্যাঁ, তার মানে Cu2+ কোথায় যাবে কপারে যাবে, তার জন্য দুটো ইলেকট্রন ও নেবে, হ্যাঁ কি না। এবার দেখো দুটো ইলেকট্রন লাগছে মানে 2 মোলস অফ ইলেকট্রন লাগবে, 2 মোলস অফ ইলেকট্রন মানে কত 2 ফ্যারাডে, ক্লিয়ার তো। তার মানে এখানে কোয়ান্টিটি অফ চার্জ রিকোয়ার্ড কত হবে 2 ইনটু 96500, 1 ফ্যারাডে মানে আমরা কি জানি 96500 কুলম্ব, তাহলে 2 ফ্যারাডে আছে, তাহলে 2 ইনটু 96500 কুলম্ব, তাহলে তুমি এই কুলম্ব চার্জ পেয়ে যাবে। ক্লিয়ার। এবারে আমরা কি দেখলাম যে এত কুলম্ব চার্জ আমাদের কি তৈরি করলো, এই কপারটা তৈরি করতে লাগলো, কপার সলিডকে তৈরি করতে লাগলো, তাহলে 1 কুলম্ব চার্জ কি হয়ে যাবে, 1 কুলম্ব চার্জ তৈরি করবে কি 63.5 ডিভাইডেড বাই এই মলিকিউল এই পার্টটা, তাহলে 1 কুলম্ব চার্জ কি করবে 63.5 ডিভাইডেড বাই এই পার্টটা, দেখো পেলে। আর আমাদের কত ইলেকট্রিসিটি পাস করিয়েছি স্যার 2700 কুলম্ব, তাহলে কি হবে 2700 কুলম্বের যখন তুমি বার করতে যাবে ইনটু 2700 করে দেবে, তার মানে কত গ্রাম পেলে স্যার 0.888, তার মানে কত কপার ডিপোজিট হয়েছে 0.888, এত গ্রাম কপার
কি হয়েছে, ডিপোজিট হয়েছে, ডিপোজিট হয়েছে। কোথায় হয়েছে স্যার, ক্যাথোডে হয়েছে, ক্যাথোডে হয়েছে। তো অ্যানসারটা যেন 0.888 গ্রাম আসে পরীক্ষায়। ক্লিয়ার ব্যাপারটা, এটাকে নোট ডাউন করে নাও। এবার আমরা ডিসকাস করব কোশ্চেন নাম্বার 5A2 নিয়ে, বুঝলে? তো দেখো এখানটায়, এটাকে একটু মন দিয়ে পড়ো। কি বলেছে, শো দ্যাট ইন এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দ্য টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ 99.9% ইজ 10 টাইমস অফ হাফ লাইফ পিরিয়ড অফ দ্য রিঅ্যাকশন। মানে পাতি কথা আমি এটাই বলতে চাইছি যে T99.9 will be equal to 10 times of T half। এটার সাথে 10 গুণ হবে, এটাই প্রুফ করতে দিয়েছে, হ্যাঁ কি না? এবার আমরা কি জানি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে স্যার রেট কনস্ট্যান্টের ফর্মুলাটা কি হয়ে যায়, K equals to 2.303 by T log of A naught by A। এবার A naught টা কি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A, আর এটা কি টাইম T তে কনসেন্ট্রেশন কি হবে। এবার দেখো এখানে দেখো কি বলেছে, 99.9% কমপ্লিশনের কথা বলেছে। তো therefore time required for 99.9% completion will be কি, K equals to 2.303 by T log of A naught by A। এবার ইনিশিয়াল কত, 100। এবার কত কমলো টাইম টিতে স্যার, 99.9, 100 থেকে যদি 99.9 কমেই যায় তাহলে log 100 by 0.1 হয়ে যাবে। এটাই মেইন জিনিস, হ্যাঁ কি না? এবার দেখো 100 ডিভাইডেড বাই 0.1 মানে log 1000 হয়ে যাবে, log 1000 মানে 3, জানো তো? এবার টি টা কি করবে স্যার, টি টা না আমি 99.9 এর ক্ষেত্রে বার করছি, ঠিক আছে? তো এখানটায় 99.9 করে দাও। তো আলটিমেটলি ক্যালকুলেট করার পর তোমার আসবে কি স্যার, আসবে আমার ওই T99.9 হয়ে যাবে কি 6.909 ডিভাইডেড বাই K, ঠিক আছে? যেহেতু এই 3 এর সাথে log 1000 মানে 3, এই 3 এর সাথে 2.303 গুণ হবে, তারপরে 6.909 হয়ে যাবে। তো এটা কি হয়ে যাবে, T99.9 equals to 6.909 বাই K। এটা তোমার ইকুয়েশন 1 হয়ে গেল। এবারে ইকুয়েশন 2 কি হবে স্যার, আমরা কার সাথে কম্পেয়ার করছি, হাফ লাইফ পিরিয়ড। এবার হাফ লাইফ পিরিয়ডের ফর্মুলাটা কি, T half equals to 0.693 by K। এবার কি করবে, ইকুয়েশন 1 কে ভাগ করবে 2 দিয়ে, এবার T by T half। এবার T টা কত, 99.9 ডিভাইডেড বাই T half। এবার K কে ক্যান্সেল আউট হয়ে যাবে, এটার সাথে এটা ডিভাইড করলে 10 আসবে, হ্যাঁ স্যার 10 আসবে। তার মানে T99.9 হয়ে যাবে আপনার 10 into T half। এটাই তোমায় প্রুফ করতে দিয়েছিল, লাস্টে লিখে দেবে হেন্স প্রুফড, হেন্স প্রুফড। এরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর আসে, এই টাইপটা। ধরো 70% কমপ্লিশন, 80% কমপ্লিশন, এই টাইপের প্রশ্ন আসে, একটুখানি মার্ক করে রাখো। লাস্ট প্রশ্ন নিয়ে ডিসকাস করছি ফিজিক্যাল কেমিস্ট্রি রেসপেক্টে। এর নেক্সট প্রশ্ন যেগুলো আসবে ওগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, বুঝলে? এবার দেখো কোশ্চেন নাম্বার 5A3 এর অরে একটা কোশ্চেন এসেছিল, বলেছে যে দ্য ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন প্ল্যাটিনাম সারফেস। এই যে অ্যামোনিয়াকে ডিকম্পোজ করছে, তার ফলে কি হচ্ছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এবার এটা হচ্ছে একটা জিরো অর্ডার রিঅ্যাকশন, যার রেট কনস্ট্যান্ট এই দেওয়া আছে 2.5 into 10 to the power -4 মোলার সেকেন্ড ইনভার্স। এবার বলেছে রেট অফ প্রোডাকশন অফ নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন কি হয়ে যাবে। আচ্ছা, রেট ইকুয়েশন যদি রেট ল লিখি তাহলে কি হয়ে যাবে, হাফ অফ ডি অ্যামোনিয়া, ডি অফ কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া উইথ রেসপেক্ট টু ডিটি। এবার নাইট্রোজেনের ডি অফ কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু 1/3। যেহেতু এটা 3 আছে তাই 1/3 হয়ে যাবে। রিঅ্যাকট্যান্ট সাইডে থাকলে দেখো মাইনাস হয়ে গেছে, প্রোডাক্ট সাইডে থাকলে কোনো মাইনাস হবে না। তো 1/3 ডি অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু ডিটি টাইম ডিভাইডেড বাই ডিটি আছে। এবারে নাইট্রোজেন আর হাইড্রোজেনের চেয়েছে,
দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো স্টয়সিওমেট্রি নেই, তাই জন্য রেট কনস্ট্যান্টের যা ভ্যালু আছে ওটাই হয়ে যাবে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 1/3 আছে, তো ডান দিকে গেলে ইনটু 3 হয়ে যাবে, তাই জন্য এই 3 ইনটু 2.5 ইনটু 10⁻⁻4। এখানে কোনো ইনটু হলো না, কেন? কারণ এখানে তো স্যার কোনো স্টয়সিওমেট্রি নেই, কোএফিসিয়েন্টই নেই, তাই কোনো কিছু দিয়ে গুণ হলো না। 1 দিয়ে গুণ হলে একই ভ্যালু থাকে, তাই 2.5 ইনটু 10⁻⁻4 মোলার সেকেন্ড ইনভার্স, এটা একটা অ্যান্সার। আর একটা 3 দিয়ে গুণ করে দেবে হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ এটা লেফট সাইডে আছে, রাইট সাইডে গেলে 3 দিয়ে গুণ হয়ে যায়, তাই 3 ইনটু 2.5 ইনটু 10⁻⁻4, মানে এই ভ্যালুটা তোমার হয়ে যাবে 7.5 ইনটু 10⁻4 মোলার সেকেন্ড ইনভার্স। এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি তো একটুখানি আটকে যাচ্ছে, তো এই দুটো অ্যান্সার কিন্তু লিখে আসতে হবে, নাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, বুঝলে? এই দুটো অ্যান্সারই তোমায় লিখে আসতে হবে উইথ ইউনিট, তাহলে ফুল মার্কস পাবে, 2 মার্কস পেয়ে যাবে, বুঝলে? এটা 2 মার্কস ছিল, 1 ফর দিস, অ্যানাদার ফর দিস, অ্যানাদার মার্ক। এর জন্য 1 মার্কস, এর জন্য 1 মার্কস। নোট ডাউন করে নাও ভালোভাবে। এবারে আমরা ডিসকাস করব কোশ্চেন নাম্বার 4H1। দেখো এই প্রশ্নটা, আইডেন্টিফাই রিয়েজেন্টস ইন দ্য ফলোইং রিঅ্যাকশন। এখানে যেই স্টার্টিং মেটেরিয়ালটা দিয়েছে এটার নাম কি? স্যার থ্যালিমাইড। আর থ্যালিমাইড স্টার্টিং মেটেরিয়াল এমন কোন রিঅ্যাকশন তোমরা পড়েছো? হ্যাঁ স্যার পড়েছিলাম, বায়োমলিকুলস চ্যাপ্টারের মধ্যে। আরে কি রিঅ্যাকশনটা বলো? গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। হ্যাঁ, ওই রিঅ্যাকশনটাই তোমায় দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে থ্যালিমাইড দিয়েছে, থ্যালিমাইডের সাথে বলেছে যে কি দিতে হবে যে এই সল্টটা তৈরি হচ্ছে। দেখো এখানে পটাশিয়াম সল্ট নিয়েছে, তার মানে এখানে আমাদের যেই বেসটা, এটা একটা কি নিতে হবে? এখানে একটা বেস নিতে হবে, কারণ এই অ্যাসিডিক প্রোটনটাকে নিয়ে নেবে, তারপরেই তো এই নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জটা আসবে। তো এখানে তোমরা কেউ কেউ অ্যালকোহলিক KOH লিখতে পারো, বা অনেকে কিন্তু এটাও লিখে আসতে পারো যে KOH C2H5, যেটাই লিখবে মার্কস পেয়ে যাবে, বুঝলে? তার মানে A will be alcoholic KOH or KOH C2H5, বুঝলে তো? অ্যালকোহলিক মানে অ্যালকোহলের সোর্স, ওটাই আমি ইথানল বলছি, বুঝলে তো? এবার বি কি হবে? যদি এই সল্টের সাথে যদি বি রিঅ্যাক্ট করাও তাহলে কিন্তু এইটা হবে। তার মানে দেখো এখানে একটা কিন্তু বলতে গেলে অ্যালকিল গ্রুপ যুক্ত হয়েছে, তার মানে এখানে আমাদের একটা অ্যালকিল হ্যালাইড নিতে হবে। তো এখানে তুমি যেহেতু ইথাইল আছে তাই জন্য ইথাইল, তো একটা অ্যালকিল গ্রুপ নিতেই হবে, তার সাথে একটা ধরো আয়োডিন নিয়ে নিলাম। কেন আয়োডিন নিলাম? কারণ আয়োডিন ভালো লিভিং গ্রুপ, তাই এখানে নিয়ে নিলাম কি ইথাইল আয়োডাইড, বুঝলে? তো এটাও নিতে পারো। এবারে এই মলিকিউলটার সাথে সি এর রিঅ্যাক্ট করালে এটা তৈরি হয়। এখানে একটা ভালো ইম্পর্টেন্ট অবজারভেশন তোমাদের হওয়া উচিত। দেখো এখানে কিন্তু সোডিয়াম সল্ট তৈরি হয়েছে, এখানে আমরা দেখলাম পটাশিয়াম সল্ট তৈরি হয়েছিল, তাই জন্য অ্যালকোহলিক KOH নিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে সোডিয়াম সল্ট, তার মানে এখানে তোমাদের যেটা নিতে হয় ওটা তোমার কিন্তু NaOH। কেন NaOH? কারণ স্যার এখানে তো সোডিয়ামের সল্ট, তার মানে সি হয়ে যাবে তোমার NaOH। এবার দেখো N এর জায়গায় যখন মেন প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে, এই প্রোডাক্টটার নাম কি? থ্যালিক অ্যাসিড। এই প্রোডাক্টটার নাম কি? থ্যালিক অ্যাসিড। দেখো এই মলিকিউলটার সাথে ডি যখন রিঅ্যাক্ট করাবে, খালি একটা ইম্পর্টেন্ট অবজারভেশন এটাই হবে যে এন এর জায়গায় হাইড্রোজেন চলে এসেছে। দেখো এন এর জায়গায় হাইড্রোজেন চলে এসেছে, তার মানে তোমায় একটা জিনিসই করতে হবে, ওটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোলিসিস। মানে তুমি H+ ওয়াটার লিখতে পারো, এটা লিখলেও তুমি মার্কস পেয়ে যাবে। বা যদি কেউ একেবারে H3O+ ও লিখে আসে, তাও মার্কস পেয়ে যাবে, বুঝলে? তার মানে ডি তোমার হয়ে যাবে H+ ফলোড বাই ওয়াটার বা H3O+। দেখো মানে অ্যাসিডিক হাইড্রোলিসিস, তো অ্যাসিডও নিতে হবে, জলও নিতে হবে, তাই জন্য তুমি H+ ওয়াটারও লিখতে পারো বা H2O+ ও লিখতে পারো। তার মানে 4H1 এর অ্যান্সার আমি অলরেডি বলে দিলাম, এটাকে নোট করে নাও। এবারে আমরা ডিসকাস করব অর পার্টের একটা কোশ্চেন ছিল। দেখো এখানে কোশ্চেন নাম্বার 4H2 বলেছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড আছে A, মলিকুলার ফর্মুলা কি দিয়েছে? স্যার মলিকুলার ফর্মুলা দিয়েছে হচ্ছে C7H7ON,
undergoes a series of reaction as shown below. এই যে এটা তোমার C7H7ON undergoes a series of reaction, এটাকে ইন্ডিকেট করছে। এবার প্রশ্ন কি চেয়েছে স্যার? প্রশ্ন আবার এটাই চেয়েছে যে এখানে যেটা A, এই যে A, যেটা B আছে, এই যে স্যার B, C আছে, এই যে C, আর এই যে D, এই ABCD স্ট্রাকচার কি হবে ওটাই আমার প্রশ্ন চেয়েছে। এবারে মেইন জিনিস হচ্ছে দেখো মলিকুলার ফর্মুলাটাকে ভালোভাবে দেখো এখানে। এবার এই মলিকুলটার সাথে Br2KOH রিঅ্যাক্ট করেছে। স্যার Br2KOH মানেই একটাই রিঅ্যাকশন আমার মাথায় আসার কথা, কি গো? হফম্যান ব্রোমাঅ্যামাইড রিঅ্যাকশন, বুঝলে তো? হ্যাঁ স্যার, হফম্যান ব্রোমাঅ্যামাইড রিঅ্যাকশন। আচ্ছা, হফম্যান ব্রোমাঅ্যামাইড রিঅ্যাকশন কোন সিস্টেম দেখায়? অ্যামাইড। অ্যামাইড যখন Br2KOH এর সাথে রিঅ্যাক্ট করে অ্যামিন তৈরি করে, মানে এর করেসপন্ডিং অ্যামাইডটাই তোমার A হয়ে যাবে। হ্যাঁ স্যার, তার মানে আমার অ্যামাইডটা কি হবে? অ্যামাইডটা এই যে C6H5 C ডাবল বন্ড O NH2, এটা তোমার কি হয়ে যাবে? A হয়ে যাবে। এবার দেখো এখানে কটা কার্বন আছে? স্যার এখানে 6টা কার্বন, আর এইখানে একটা কার্বন, 7টা কার্বন। দেখো C7 হয়ে গেল। স্যার 7টা হাইড্রোজেনও আছে, এখানে 5টা হাইড্রোজেন আর এখানে 2টো হাইড্রোজেন। হ্যাঁ স্যার, 7টা হাইড্রোজেনও তো আছে, অক্সিজেন এই একটা আর নাইট্রোজেন এই একটা। তার মানে এ আমার ড্যাম শিওর এটাই হবে স্যার, এটাই হবে, বুঝলে বাবু? এবারে তার মানে আমরা কি দেখলাম যে এই মলিকুলার ফর্মুলা হফম্যান ব্রোমাঅ্যামাইড রিঅ্যাকশন, এই মলিকুলার ফর্মুলা হফম্যান ব্রোমাঅ্যামাইড রিঅ্যাকশন দেখানোর ফলে আমরা অ্যামিনটা পেয়ে গেলাম। এবারে অ্যামিনের সাথে NaNO2HCl কি হয়? ডাইজোনিয়াম ক্লোরাইড হয়। তার মানে তোমার B কি হয়ে যাবে? C6H5N2+Cl-। ক্লিয়ার? হ্যাঁ স্যার, C6H5N2+Cl-। এটা মানে তুমি এটাও লিখতে পারো, হ্যাঁ কি না গো? স্যার এটা মানে তো আমি এটাও লিখতে পারি, হ্যাঁ N2+Cl- এটাও লিখতে পারেন। এবারে এটার নাম কি? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এর সাথে ফেনলের রিঅ্যাকশন কি দেখায় গো? স্যার ডাইজো কাপলিং। ও আচ্ছা, হ্যাঁ ডাইজো কাপলিং রিঅ্যাকশন হয়। তার মানে সি কি হয়ে যাবে? এই যে ডাইজো কাপলিং রিঅ্যাকশনের ফলে যে প্রোডাক্টটা সি হয়ে যায় ওটা কি হয়ে যাবে? দেখো ওটা তোমার হয়ে যাবে হচ্ছে বেনজিন। এবারে এখানে কি ছিল? নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের ডবল বন্ড হয়ে যাবে আর ফেনল তোমার যুক্ত হয়ে গেল। তার মানে এই প্রোডাক্টটার নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। অরেঞ্জ কালারের ডাই হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন একটা ছিল। মানে এক্সামিনার যে প্রশ্ন করেছে সে কিন্তু একদম ধরে ধরে ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন গুলো হাইলাইট করেছে, কোনো মানে আলতু ফালতু প্রশ্ন করেনি, বলে লাভ নেই। তো এই সিটা তোমার এই স্ট্রাকচার হয়ে যাবে, বুঝলে? এবারে দেখো বলেছে অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম অ্যালকোহলিক কেউচ কি হয় গো? কার্বিলামিন রিঅ্যাকশন। কার্বিলামিন রিঅ্যাকশন এটা অলরেডি আমার করানো আছে শর্ট ভিডিওর মধ্যে। এবার ডি কি হবে? তার মানে স্যার ডি এর জন্য এই আইসোসায়ানাইড হয়ে যায় না, মানে বেনজিন রিং NC, এটাও লিখলে মার্কস, বা C6H5NC এটা লিখলেও মার্কস। তার মানে তোমার ডি কি হয়ে গেল? ডি তোমার এইটা হয়ে যাবে, বুঝলে? তো আশা করি তোমরা এই প্রশ্নটার অ্যান্সারটা বুঝতে পেরেছো। তার মানে এ তোমার হয়ে যাবে এই মলিকুলটা, বি কি হয়ে যাবে? বি তোমার হয়ে যাবে ডাইজোনিয়াম ক্লোরাইড, সি কি হয়ে যাবে? প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, যেটা অরেঞ্জ কালারের ডাই দেখায়, আর তোমার এই যে ডি কি হয়ে যাবে? ফিনাইল আইসোসায়ানাইড। এটা নোট ডাউন করো। চলো স্টুডেন্টস, এবারে আমরা ডিসকাস করব একটা অর কোশ্চেন, কোশ্চেন 5CL1। দেখো কি বলেছে এখানে, মন দিয়ে দেখবে। An organic compound produces acetic acid and ethyl alcohol on acid hydrolysis। মানে স্যার বলেছে একটা অর্গানিক কম্পাউন্ড কি তৈরি করছে, প্রোডাক্ট কি কি তৈরি করছে? অ্যাসিডিক অ্যাসিড তৈরি করছে এবং তার সাথে ইথানল তৈরি করছে। কখন? যখন অ্যাসিডিক হাইড্রোলিসিস, মানে H+ ওয়াটার এমন একটা কম্পাউন্ড এখানে হবে। তার মানে ওই কম্পাউন্ডটার অ্যাসিডিক হাইড্রোলিসিস করলে এই দুটো
প্রোডাক্ট পাচ্ছি। কি হয় গো স্যার, এস্টারকে যখন অ্যাসিডিক হাইড্রোলিসিস করে দিই না, একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল পাই, তার মানে কি হবে, এস্টারই হবে। এস্টারটা কি রকম, এই ইথাইল অ্যাসিডেট হয়ে যাবে। বুঝলে ব্যাপারটা, মানে অর্গানিক কম্পাউন্ড কোনটা হবে, এইটা হয়ে যাবে। ক্লিয়ার? এবার হাউ ক্যান ইউ প্রিপেয়ার দ্য কম্পাউন্ড, মানে এই কম্পাউন্ডটা তোমরা অ্যাসিটালডিহাইড থেকে কিভাবে করবে। মারাত্মক কোশ্চেন, এক্সামিনারকে ধন্যবাদ এত কোশ্চেনটা ভালোভাবে ফ্রেম করার জন্য। দেখো এখানে বলেছে তার মানে তুমি এই কম্পাউন্ডটাকে কিভাবে বার করবে, কোথা থেকে, স্যার অ্যাসিটালডিহাইড থেকে। এটাও কিন্তু আমি আমার শর্টের মধ্যে করে দিয়েছিলাম, অ্যাসিটালডিহাইড থেকে, তার মানে এস্টার। এই এস্টারটা কিভাবে বানাবো স্যার, এটা তো চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমরা অ্যাসিটালডিহাইড দুটো মলিকুল আমাদের নিতে হবে, অ্যালুমিনিয়াম ট্রাই ইথক্সাইড দিতে হবে। স্যার নেম রিঅ্যাকশনটা মনে পড়ে গেছে, মাথায় এসে গেছে, তিসেনকো রিঅ্যাকশন না। তো দেখো কিরকম সুন্দরভাবে কোশ্চেনটা ফ্রেম করেছে। বলে যে প্রোডাক্ট দুটো তৈরি হয়েছে অ্যাসিডিক হাইড্রোলিসিসের ফলে। কোন মলিকুলের অ্যাসিডিক হাইড্রোলিসিস করেছে, অবভিয়াসলি তার মানে এস্টারের। এবার এই এস্টারটাকে তুমি কিভাবে তৈরি করবে, অ্যাসিটালডিহাইড দিয়ে, তিসেনকো রিঅ্যাকশনের মাধ্যমে। খুব ইজি ছিল। দেখো কোশ্চেন নাম্বার 5CA3 এর এক্স প্রশ্ন বলেছে অ্যাসিটোন থেকে মেসিটিলিন কিভাবে কনভার্ট করবে। তো অ্যাসিটোন থেকে মেসিটিলিন চেয়েছে, তাই তো। এবার জানো এটা তোমরা যে অ্যাসিটোনের 3টে মলিকুল এখানে নিতে হবে, তাহলেই মেসিটিলিন তৈরি হবে, হ্যাঁ কি না। এগুলো সব কমন প্রশ্ন, এগুলো ভুল কেউ করবে না আশা করা যায়। তো এইখানে আমাদের কি দিতে হবে, কনসেন্ট্রেটেড H2SO, তাহলেই তোমরা মেসিটিলিন পেয়ে যাবে। আর একটা প্রশ্ন দিয়েছে যে বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড। তো বেনজালডিহাইড হচ্ছে তোমার এইটা, আর সিনামালডিহাইড মানে হচ্ছে স্যার এইটা, বেনজিন রিং, তার উপর দেখো CH ডাবল বন্ড CH। আচ্ছা স্যার, এই সিনামালডিহাইডটা তো আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড না। হ্যাঁ, এটা তো একটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। তো আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কোথায় তৈরি হয় প্রোডাক্ট হিসাবে, অ্যালডল। হ্যাঁ, তো এটা কেমন ধরনের অ্যালডল, সেটা তো ক্রস অ্যালডল রিঅ্যাকশন, বা কেউ কেউ বলতে পারে এটার ভালো নাম যদি বলি ক্লেজেন স্মিথ কনডেনসেশন রিঅ্যাকশন, যেখানে তোমার একটা পার্টনার হতেই হবে বেনজালডিহাইড, তার সাথে কি হবে, তার সাথে স্যার এখানে অ্যাসিটালডিহাইড দিতে হবে, তাহলেই হয়ে যাবে। অ্যাসিটালডিহাইড দিতে হবে। আর একটা জিনিস রিএজেন্ট হিসাবে নি, ডাইলুট NaOH। আচ্ছা আমি রিএজেন্টটা লিখছি, ডাইলুট NaOH। আর কেউ কিছু না লিখুক, তুমি লিখবে কি জানো, হিট করতে হবে, তাহলেই তো জলটা বেরোবে। তার মানে এখানে যেই রিএজেন্টটা নিতে হবে ওটা হচ্ছে ডাইলুট NaOH আর হিট, তাহলেই তুমি পাবে। এবার এটা কিভাবে তৈরি হলো, এটার একটা ট্রিকও আছে, আমি ট্রিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো তুমি বেনজালডিহাইডকে এইভাবে লিখবে, আর এখানে দুটো আলফা হাইড্রোজেনকে শো করাবে, বুঝলে তো, দুটো আলফা হাইড্রোজেনকে তুমি শো করিয়ে লিখবে। তো অ্যাসিটালডিহাইডের দুটো আলফা হাইড্রোজেনকে তুমি শো করালে, একটু খুলে দেখালে। এবার কি করবে স্যার, এবার তো হয়েই গেল, এখান থেকে অক্সিজেন, এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে। দেখো কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই ডাবল বন্ডের সাথে এই কার্বনের নতুন বন্ড, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তার সাথে অ্যালডিহাইড, বুঝলে। তার মানে বেনজালডিহাইডের সাথে অ্যাসিটালডিহাইড, ডাইলুট NaOH আর হিট যখন করে দেবে, তখনই তুমি আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড পাবে, যেটার নাম তোমার সিনামালডিহাইড। ক্লিয়ার? তো এটা ছিল। আর একটা প্রশ্ন এখানে ছিল, ওটা হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশন। ওটা অলরেডি সবার চেনা প্রশ্ন, তাই করালাম না। এই প্রশ্নগুলো একটু ভাবার ছিল, তাই জন্য করালাম। ঠিক আছে, তো এগুলো নোট ডাউন করে নাও ভালোভাবে। তো অর্গানিকের এই প্রশ্নগুলো একটুখানি তোমাদের ভাবাতে পারে, তাছাড়া যা প্রশ্ন এসেছিল পুরো স্ট্রেট প্রশ্ন, সবাই পারবে এমন প্রশ্ন এসেছিল। ঠিক আছে, নোট করে নাও। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা সলিউশন দেখে বুঝতে পারলে যে কত মার্কস তোমরা পেতে পারো। আর একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে
তোমরা লাইক করতে পারো ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের জন্য এরপরে নিটের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের একটা সিরিজ আনতে চলেছি, ওটা তোমাদের অনেক হেল্প করবে যারা নিটের জন্য পড়াশোনা করছো আর জেইর জন্য যারা যারা পড়াশোনা করছো তাদের কি কি দরকার তোমরা কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই তাদের জন্য কিছু আনবো। ঠিক আছে, আর কিছু ডাউট থাকলে এই সলিউশন রিলেটেড যদি কিছু ডাউট থাকে কমেন্ট করতে পারো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। বাই বাই, হ্যাভ আ নাইস ডে, পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো। জয় হিন্দ।